হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি পার্ট 3। আজকে আমরা দেখবো হচ্ছে পোটেনশিয়াল এনার্জিকে নিয়ে। ওকে, সো পোটেনশিয়াল এনার্জি কার পার্ট? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মেকানিক্যাল এনার্জির একটা পার্ট। মেকানিক্যাল এনার্জি কি ছিল? দু রকমের ছিল, এক কাইনেটিক এনার্জি, দুই পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সম্পর্কে আমরা আগের দিন দেখলাম। আজকে দেখবো হচ্ছে আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিকে নিয়ে। ওকে, সো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কি জিনিস? তো কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য, নিজের পজিশন চেঞ্জের জন্য বা নিজের শেপ বা আকৃতির চেঞ্জের জন্য যে এনার্জি সৃষ্টি হয় বা এনার্জি সঞ্চার হয় তার মধ্যে, সেটাকে বলে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ওকে, এক্সাম্পল হিসাবে যেমন কি কোনো বস্তুকে যদি আমরা সার্ফেস থেকে এখান থেকে যদি এতটা তুলি উপরে, তাহলে কি হবে? তার মধ্যে এক ধরনের এনার্জি সঞ্চার হবে, সেই এনার্জিটাকে বলে পোটেনশিয়াল এনার্জি। বা কোনো রাবারকে যদি ইনিশিয়াল শেপ থেকে টেনে এরকম করে শেপ চেঞ্জ করা হয়, তাহলে তার মধ্যে যে এনার্জি সৃষ্টি হবে সেটাকে বলে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ওকে, দুটা পোটেনশিয়াল এনার্জি আলাদা আলাদা রকমের, এরকম অনেক ধরনের পোটেনশিয়াল এনার্জি হয়। ওকে, কোনো বস্তুকে নিচ থেকে উপরে তুললে তার মধ্যে কি হবে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে। কোনো বস্তুর মধ্যে শেপ চেঞ্জ করলে তার মধ্যে কি হবে? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে। ঠিক আছে, এই পোটেনশিয়াল এনার্জির জন্যই কোনো বস্তুকে উপরে তোলা হলে তারপর সেটা নিচে আসে, নিচে আসার জন্য যে ওয়ার্ক ডান করতে হয় সেটা কোথা থেকে আসে? ওই পোটেনশিয়াল এনার্জির জন্যই আসে। তেমনি কোনো রাবারকে টানা হয়, টানার পর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওটা যে নিজের ইনিশিয়াল পজিশনে ফিরে আসে, ফিরে আসার জন্য যে ওয়ার্ক ডান করে কোথা থেকে আসে? আসে হচ্ছে সেই পোটেনশিয়াল এনার্জি থেকে। ওকে, সেই পোটেনশিয়াল এনার্জির জন্যই ও সেই ওয়ার্ক ডানটা করতে পারে। ঠিক আছে, তো প্রথম যে পোটেনশিয়াল এনার্জি আমরা দেখব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষজ স্থিতিশক্তি। মানে কি? মানে কোনো বস্তুকে যদি আমরা উপরে তুলি তাহলে তার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হয় সেটা কত হবে? ওকে, সো পোটেনশিয়াল এনার্জি যখন আমরা ক্যালকুলেট করি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তখন আমাদের একটা রেফারেন্স ফ্রেমের দরকার হয়। রেফারেন্স ফ্রেম মানে কি? রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে যার সাপেক্ষে আমরা ক্যালকুলেট করব। কারণ কোনো বস্তুকে আমরা কতটা উপরে তুলছি বা কতটা নিচে নামাচ্ছি, কার সাপেক্ষে বলবো? আমাদের সেখানে একটা রেফারেন্স ফ্রেমের দরকার, যে যার সাপেক্ষে আমরা বলতে পারি যে এই লেভেলের থেকে আমরা এতটা উপরে তুলছি বা এতটা নিচে নামাচ্ছি। ঠিক আছে, তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করার সময় আমাদের একটা রেফারেন্স ফ্রেমের দরকার হয়। আর আমরা সেটাকে জেনারেলি পৃথিবীর সারফেসকে ক্যালকুলেট করি। ঠিক আছে, পৃথিবীর সারফেসকে আমরা সেই রেফারেন্স হিসেবে ধরি, যে পৃথিবীর সারফেস থেকে আমরা কতটা উপরে তুললাম বা কতটা নিচে নামালাম। তো ধরলাম এটা পৃথিবীর সারফেস, তারপরে এটা একটা বস্তু আছে। এই বস্তুটাকে যদি এখানে উপরে তোলা হয়, কতটা তোলা হলো? এইচ উচ্চতা অবধি তোলা হলো। এটার ওয়েট কত? এটার মাস কত? এটার মাস হচ্ছে এম। তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে, সৃষ্টি হবে, সেটা কত হবে? পোটেনশিয়াল এনার্জি পরিমাণ হবে এম জি এইচ। ওকে, তো পোটেনশিয়াল এনার্জি পরিমাণ কত হলো? পোটেনশিয়াল এনার্জি পরিমাণ হবে এম জি এইচ। এর উপরে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এম জি, নিচে দিয়ে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর কতটা ডিসপ্লেসমেন্ট হলো? এইচ ডিসপ্লেসমেন্ট হলো, এখান থেকে এখানে গেল, তাহলে এইচ। ওকে, এম জি এইচ। তাহলে এই এইচটা ক্যালকুলেট করার জন্য আমাদের ওই রেফারেন্স ফ্রেমের দরকার হয়। যদি এই রেফারেন্স ফ্রেমটা না থাকতো তাহলে আমরা তো বলতেই পারতাম না যে এটা কোথা থেকে আমরা এইচ ডিস্টেন্স উপরে তুললাম। ঠিক আছে, আর রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে আমরা এইখানে পোটেনশিয়াল এনার্জি, রেফারেন্স ফ্রেমে পোটেনশিয়াল এনার্জি 0 ধরি। তো এই রেফারেন্স ফ্রেম বা এই সারফেস লেভেল থেকে যত উপরে তুলবো পোটেনশিয়াল এনার্জি বাড়বে, পজিটিভ হবে। আর ওরকমই যতটা নিচে নামাবো, ধরলাম এইচ ড্যাশ ডিস্টেন্স নিচে নামালাম, তাহলে এই ক্ষেত্রে এর পোটেনশিয়াল এনার্জি কত হবে? এই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস এম জি এইচ ড্যাশ। ওকে, তো রেফারেন্স ফ্রেম বা সারফেস লেভেলে পোটেনশিয়াল এনার্জি 0 হয়, যদি এইচ উচ্চতা উপরে তুলি তাহলে কি হবে? প্লাস এম জি এইচ হবে পোটেনশিয়াল এনার্জি। আর যদি নিচে নামাই তাহলে মাইনাস এম জি এইচ ড্যাশ হবে। ওকে, মানে যতটা নিচে নামাবো তার পরিমাণ। ঠিক আছে, এবার আরো একটা জিনিস এটার, যে এই যে জিনিস, এই এম বস্তুটাকে যে এখান থেকে এখানে তুললাম, ঠিক আছে, এটা পোটেনশিয়াল এনার্জি কত হলো? এম জি এইচ। এই এম জি এইচ এর পরিমাণ এর রাস্তার উপরে নির্ভর করে না। মানে একে কোন রাস্তা দিয়ে আমরা উপরে তুললাম, মানে সোজাসুজি এখান থেকে এখানে তুললাম নাকি এদিকে নিয়ে গেলাম, তারপরে এদিকে নিয়ে গেলাম, তারপরে এখানে নিয়ে আসলাম, বা এরকম করে ঘুরায় এদিকে নিয়ে আসলাম, এগুলোর উপরে নির্ভর করে না। ঠিক আছে, নির্ভর করে হচ্ছে সোজাসুজি ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মাঝে ডিসপ্লেসমেন্টের উপরে।
ধরলাম এটা একটা ইনক্লাইন প্লেন, থিটা ডিগ্রি থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে। ওকে, তো এখানে যদি বস্তুটা থাকে, বস্তুটার উপরে একটা ফোর্স নিচের দিকে অ্যাপ্লাই হবে, সেটা কত হবে mg, তার দুটো কম্পোনেন্ট তৈরি হবে, রাইট? এই জিনিসগুলো আমরা আগে থেকেই জানি। এটা এখানে থিটা হবে, ইনক্লাইন প্লেন হরিজন্টালের সাথে যা অ্যাঙ্গেল তৈরি করে, নর্মাল ভার্টিক্যালের সাথে সেই অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এদিকে কত হবে mg cos থিটা, আর এদিকে কত হবে mg sin থিটা, রাইট? তাহলে এটা যদি a পয়েন্ট হয়, এটা যদি b পয়েন্ট হয়, এটা যদি c পয়েন্ট হয়, তাহলে বস্তুটাকে আমরা a পয়েন্ট থেকে b পয়েন্টে নিয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফোর্স ক্যালকুলেট করব কোনটা? ফোর্স ক্যালকুলেট করব আমরা mg sin থিটাকে। কারণ mg cos থিটাকে কেন ধরবো না? কারণ mg cos থিটা এর ডিসপ্লেসমেন্টের পারপেন্ডিকুলার। কোনো ফোর্স যদি বস্তুটার মানে মোশনের ডাইরেকশনের যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে সেটাকে কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। কারণ ওই ফোর্সের জন্য কোনো ওয়ার্ক ডান হয় না ওই বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা mg cos থিটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে এই ক্ষেত্রে বস্তুটা যাচ্ছে কোথা থেকে? a পয়েন্ট থেকে b পয়েন্টে, ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে? mg sin থিটা। ওকে, সো এই বস্তুটার ওয়ার্ক ডান কত হবে? এই বস্তুটার ওয়ার্ক ডান হবে mg sin থিটা ইনটু ab, রাইট? a থেকে b তে নিয়ে যাচ্ছি mg sin থিটা ফোর্স দিয়ে। ওকে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি mg ইনটু ab sin থিটা, এরকম লিখতে পারি। এইবার ab sin থিটা যদি এই ত্রিভুজে দেখি, আমরা abc ত্রিভুজে যদি দেখি, abc ত্রিভুজে এই থিটার যদি sin থিটা বের করি, এই ত্রিভুজে sin থিটা মানে কত হবে? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? bc, আর অতিভুজ কত? ab। এটা বেরাবে তো? এই ত্রিভুজের ক্ষেত্রে, abc ত্রিভুজের ক্ষেত্রে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি sin থিটা বের করি, তাহলে লম্ব bc বাই অতিভুজ ab। তাহলে ab কে যদি এদিকে নিয়ে যাই, তাহলে এখান থেকে bc ইকুয়াল টু কত বেরোলো? bc ইকুয়াল টু আসবে হচ্ছে ab sin থিটা, রাইট? ab sin থিটা। তাহলে এই ab sin থিটা, এখানেও ab sin থিটা, তাহলে আমরা এটার জায়গায় bc লিখতে পারি। তাহলে আমরা সেটাই করব। এখানে চলে আসবে mg ইনটু bc। আর bc মানে কত? bc মানে হচ্ছে কতটা হাইট আমরা তুললাম জিনিস বস্তুটাকে, ধরলাম h। তাহলে এখান থেকে কত চলে আসবে? এখান থেকে এর পটেনশিয়াল এনার্জি পরিমাণ চলে আসবে mgh। তাহলে এই এক্সাম্পল থেকেও আমরা বলতে পারি যে কোনো বস্তুকে যে পাথ বরাবরই তোলা হোক না কেন, উপরে যেরকম রাস্তাই হোক, সোজাসুজি উপরে তোলা হোক বা এরকম ইনক্লাইন্ড সারফেসেই তোলা হোক, সেই ক্ষেত্রে তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি হবে mg ইনটু h, মানে সারফেস থেকে কতটা উপরে তোলা হলো তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, মানে লম্ব উচ্চতাটা। ঠিক আছে? তাহলে এখান থেকে পোটেনশিয়াল এনার্জি আমরা কত হলো সেটা বলতে পারি। এবার এখানে একটা জিনিস মনে রাখার, সেটা হচ্ছে প্রতিটা বস্তুই নিজের মিনিমাম পোটেনশিয়াল এনার্জি বজায় রাখার চেষ্টা করে সবসময়। ওকে, পোটেনশিয়াল এনার্জি যত মিনিমাম হবে ওই বস্তুটার ইকুইলিব্রিয়াম তত বেশি হবে। ওই জন্য কোনো বস্তুকে যদি আমরা এইভাবে উপরে তুলি, তাহলে কি হবে? mgh পোটেনশিয়াল এনার্জি হবে, আর তার জন্য বস্তুটা নিচে নামার চেষ্টা করবে, কারণ নিচে নামলে তার পোটেনশিয়াল এনার্জি এখানে আসলে জিরো হয়ে যাবে। তাহলে mgh এর থেকে জিরো কম, তাই বস্তুটা নিচে নামার চেষ্টা করে। কোনো রাবারকে যদি টানা হয়, তাহলে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হলো, শুরুতে জিরো ছিল, লাস্টিকে পোটেনশিয়াল এনার্জি কিছু একটা তৈরি হলো। তার জন্য কি হবে? বস্তুটা আবার নিজের ইনিশিয়াল পজিশনে ফিরে আসার চেষ্টা করবে, কারণ যে কোনো বস্তু নিজের মিনিমাম পোটেনশিয়াল এনার্জি বজায় রাখার চেষ্টা করে। ওকে, সো পোটেনশিয়াল এনার্জি যত বৃদ্ধি হবে তার ইকুইলিব্রিয়াম তত ব্রেক হবে। আর যে কোনো বস্তু ন্যাচুরালি নিজের ইকুইলিব্রিয়াম বজায় রাখার চেষ্টা করবে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে প্রতিটা বস্তু নিজের মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতে থাকার চেষ্টা করে। পোটেনশিয়াল এনার্জি যদি বাড়ে, তাহলে বস্তুটা চেষ্টা করবে যাতে তার পোটেনশিয়াল এনার্জি কমে, যাতে সে নিজের পোটেনশিয়াল এনার্জিকে কমাতে পারে। ওই জন্য কোনো বস্তুকে উপরে তুললে সেটা নিচে আসার চেষ্টা করে, কোনো রাবারকে টানা হলে সেটা নিজের ইনিশিয়াল পজিশনে ফিরে যাওয়ার চেষ্টা করে। ওকে, সো এটা হলো
গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষজ স্থিতিশক্তি। এরকমই আরো এক ধরনের স্থিতিশক্তি সম্পর্কে আমরা দেখবো, সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সেটা হচ্ছে সেই রাবারের এক্সাম্পল বা কোন স্প্রিংকে যদি আমরা টানি তাহলে কি হবে, স্প্রিং এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জির সৃষ্টি হবে, সঞ্চার হবে, যার জন্য স্প্রিংটাকে ছেড়ে দিলে ওটা আবার নিজের ইনিশিয়াল শেপ বা পজিশনে ফিরে যাওয়ার চেষ্টা করে, রাইট? তো সেই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ধরলাম এটা একটা স্প্রিং, এটার ইনিশিয়াল লেন্থ হচ্ছে x1, ওকে। তো এবার এটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম আমরা, ফোর্স অ্যাপ্লাই করার পরে এটার লেন্থ হয়ে গেল x2। ঠিক আছে, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, একটা স্প্রিং আছে, স্প্রিং এর প্রথম লেন্থ x1, এটাকে টেনে লম্বা করলাম, তাহলে লেন্থ হয়ে গেল x2। ঠিক আছে, তাহলে লেন্থ কতটা বাড়লো, মানে ডিসপ্লেসমেন্ট কতটা হলো, ডিসপ্লেসমেন্টকে যদি x ধরি তো ডিসপ্লেসমেন্ট হবে x2 মাইনাস x1, রাইট? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই স্প্রিং এর উপরে ফোর্স কত অ্যাপ্লাই করলাম, এই স্প্রিং এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করলাম আমরা, সেই ফোর্সের পরিমাণ হবে k ইন্টু x2 মাইনাস x1। এখানে k কি, k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওই স্প্রিং এর উপরে অ্যাপ্লাই করা ফোর্সের পরিমাণ। এই জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই জিনিসটা থাকবে হচ্ছে আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারে। ঠিক আছে, ইলাস্টিসিটি চ্যাপ্টারে আমরা এটা নিয়ে দেখবো। সো আপাতত জন্য আমাদের মনে রাখতে হবে যে কোন স্প্রিং এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হয় তার পরিমাণ কত হয়, k মানে স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু তার ডিসপ্লেসমেন্ট x2 মাইনাস x1। ঠিক আছে, এইবার প্রথমে স্প্রিং এর উপরে ফোর্স কত অ্যাপ্লাই হয়েছিল, 0। লাস্টে গিয়ে ফোর্স কত অ্যাপ্লাই হলো, k ইন্টু x2 মাইনাস x1, রাইট? তাহলে ফার্স্টে 0 ফোর্স অ্যাপ্লাই ছিল আর লাস্টে হলো k ইন্টু x2 মাইনাস x1। তাহলে আমাদেরকে যখন এটার ফোর্স নিয়ে ক্যালকুলেশন করতে হবে তখন আমাদের কি করতে হবে, এটার অ্যাভারেজ নিতে হবে। ঠিক আছে, তাহলে এটার অ্যাভারেজ ফোর্স করতে হবে, অ্যাভারেজ ফোর্স হবে 0 প্লাস k ইন্টু x2 মাইনাস x1 বাই 2, রাইট? ইনিশিয়াল ফোর্স প্লাস ফাইনাল ফোর্স বাই 2, ওটাতে অ্যাভারেজ হয়। তো এখান থেকে অ্যাভারেজ কত আসলো, অ্যাভারেজ আসলো হাফ ইন্টু k x2 মাইনাস x1। তাহলে এটা আসলো ফোর্সের পরিমাণ, মানে অ্যাভারেজ কত ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম এই স্প্রিংটাকে। মানে স্প্রিংটা শুরুতে ফোর্স অ্যাপ্লাই কত ছিল, 0 ছিল, তারপর ধীরে ধীরে ফোর্স অ্যাপ্লাই করতে 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 এত দূর আসলো, যখন এখানে এসে পৌঁছালো তখন ফোর্স কত হলো, তখন ফোর্স হলো k ইন্টু x2 মাইনাস x1। কিন্তু তার একটু আগে ফোর্স অন্য ছিল, তার একটু আগে ফোর্স অন্য ছিল, তার একটু আগে অন্য ছিল, কারণ সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হতে থাকবে। এখানে ডিসপ্লেসমেন্ট x2, একটু আগে কি ছিল, x2 থেকে একটু কম ছিল, তাহলে এখানে ফোর্সও চেঞ্জ। সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ নিতে হবে, অ্যাভারেজ আসলো ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2, 0 প্লাস এত বাই 2 মানে হাফ ইন্টু k x2 মাইনাস x1। এটা আসলো ফোর্সের পরিমাণ। তাহলে ফোর্স কত আসলো, হাফ ইন্টু k ইন্টু x2 মাইনাস x1, এটা ফোর্স আসলো। এবার ফোর্সের সাথে যদি কি করতে হবে, আমাদেরকে ডিসপ্লেসমেন্ট গুণ করতে হবে, তাহলেই তো আমাদের কি আসবে, ওয়ার্ক ডান আসবে। আর যতটা ওয়ার্ক ডান করলো ততটাই তো এনার্জি, রাইট? তাহলে এখানে আমরা ডিসপ্লেসমেন্টকে গুণ করলাম, ডিসপ্লেসমেন্ট কত হয়েছিল, x2 মাইনাস x1। তাহলে হাফ ইন্টু k ইন্টু x2 মাইনাস x1 এর হোল স্কয়ার, এটা চলে আসলো। তাহলে x2 মাইনাস x1 কে আমরা কি ধরেছিলাম, x2 মাইনাস x1 কে আমরা x ধরেছিলাম, মানে টোটাল ডিসপ্লেসমেন্ট কত ছিল। তাহলে এখান থেকে আমরা এটা পোটেনশিয়াল এনার্জি বলতে পারি হাফ ইন্টু k ইন্টু x স্কয়ার, ওকে। তাহলে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি কত বেরালো, স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি বেরালো হাফ ইন্টু k ইন্টু x স্কয়ার। হাফ তো একটা নাম্বার, k কি, k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, আর x কি, x হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট। শুরুতে ওর লেন্থ কত ছিল আর ফাইনালি লেন্থ কত হলো, তাদের ডিফারেন্স, সেটা আসলে x তার স্কয়ার। ঠিক আছে, এটা হলো স্প্রিং এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জির পরিমাণ। তো এই হচ্ছে ওভারঅল পোটেনশিয়াল এনার্জি। কোন বস্তুর আকৃতি পরিবর্তনের জন্য যে এনার্জি তৈরি হয় সেটাকে পোটেনশিয়াল এনার্জি বলে, বা কোনো বস্তুর পজিশন বা অবস্থান চেঞ্জের জন্য যে এনার্জি সৃষ্টি হয় বা তৈরি সঞ্চার হয় ওই বস্তুর মধ্যে, ওটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো দুই রকম পোটেনশিয়াল এনার্জি দেখলাম, এক গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর দুই এই স্থিতিস্থাপক পোটেনশিয়াল এনার্জি। যে কোনো বস্তু নিজের মিনিমাম পোটেনশিয়াল এনার্জি বজায় রাখার চেষ্টা করে,
ওকে, পোটেনশিয়াল এনার্জি যত কম হবে ওই বস্তুর ইকুইলিব্রিয়াম তত বেশি হবে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল পোটেনশিয়াল এনার্জি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। দাদা।